আমজাদ চৌধুরীর লাশ এখনও সেভাবেই পড়ে আছে। সফিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সফিকের কাছেই দাঁড়িয়ে আছে রূপা। সে থরথর করে কাঁপছে। অফিসের সবাই যেন আতঙ্কে দিশেহারা অবস্থা। ম্যানেজার বললেন, স্যারের মেয়েকে ফোন করা হয়েছে, তিনি দেশে আসবেন আজ রাতের মধ্যে, না হয় কালকে। একদিনের মধ্যে হুট করে আসবে কিভাবে? ওনার মামা ব্যবস্থা করবেন। তিনি তো বললেন যে সমস্যা হবে না, চলে আসতে পারব। সফিক চুপ করে রইল। তার এখনও সম্পূর্ণ ঘটনা বিশ্বাস হচ্ছে না। আজকে রাতে বাসায় একসঙ্গে ডিনার করার লোকটা পরপরে চলে গেছে। পৃথিবীর সব ব্যস্ততা আজ থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সারা জীবন নিজের দেহ সম্পদ বৃদ্ধি করেছেন, সব কিছু রেখে তিনি এখন একটা কবরের যাত্রী। সফিক, বলেন ম্যানেজার সাহেব। স্যারের মেয়ে কোনোরকম দুঃখ পাননি। আমি ফোন করলাম, তিনি রিসিভ করে বললেন, লাশ কি পুলিশ নিয়ে গেছে? তার মানে তিনি আগেই জানতেন। মনে হয় আমি কল করার আগে কেউ কল দিয়ে তাকে জানিয়েছে। না হলে তিনি কিভাবে বলতে পারলেন তার বাবা মারা গেছে? তাছাড়া তার মধ্যে কোনো কষ্টের আঘাত দেখিনি। অদ্ভুত তো ম্যানেজার সাহেব। আরেকটা কথা। কি? তিনি পুলিশকে বলেছেন তার বাবার মৃত্যুর জন্য কোনো মামলা করা হবে না। পুলিশ এসে যেন অফিসের কাউকে গ্রেফতার না করে। জিজ্ঞাসা করতে পারে, সমস্যা নেই, কিন্তু কাউকে গ্রেফতার করে থানায় নিতে নিষেধ করেছে। পুলিশ এসে গেছে। সবাইকে দূরত্বে রেখে লাশের তদারকি করতে লাগল। ম্যানেজার সাহেব বলা শুরু করেন। সফিক অফিস থেকে বের হবার পরে ম্যানেজার সাহেব ভিতরে ঢুকল, কিন্তু চৌধুরী তখন বিরক্ত হয়ে ম্যানেজারকে পরে দেখা করতে বললেন। ম্যানেজার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার অনুমতি চাইলেন। তার জরুরি কথা বলার ছিল, তাই আবার নক করেন। কিন্তু তখনই তিনি আবিষ্কার করেন চৌধুরী সাহেবের কিছু একটা হয়ে গেছে। আমজাদ চৌধুরীর ঘরে কোনো ক্যামেরা ছিল না। রুমে ঢোকার স্থানে দেয়ালে একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরার ফুটেজ চেক করা হলো। সেখানে ম্যানেজার ছাড়া আর কাউকে রুমের সামনে আসতে দেখা গেল না। পুলিশ ম্যানেজারের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গি করলেন। ম্যানেজার সাহেব ঘামতে লাগল। অবশেষে আবারও আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে নিধির কাছে কল দেওয়া হলো। এবার কথা বললেন পুলিশ নিজে, কারণ তারা প্রাথমিকভাবে ম্যানেজারকে সন্দেহ করছেন। বেচারা ম্যানেজার অসহায় হয়ে চৌধুরীর মেয়ের সঙ্গে কথা বলতে বলেন। পুলিশের কাছেও নিধি বলেন যে কাউকে অ্যারেস্ট করতে হবে না, যা করার সে দেশে এসে তারপর করবে। আর যদি পুরোপুরি প্রমাণিত হয় যে কে খুন করেছে, তাহলে পুলিশ তার কাজ করতে পারে। শুধু শুধু সন্দেহের কারণে কাউকে হয়রানি করার জন্য নিষেধ করেন নিধি চৌধুরী। সফিক কিছু বলল না। সত্যি সত্যি যদি তাদের ম্যানেজার নির্দোষ হয়ে থাকে, তাহলে তাকে না নিয়ে যাওয়া ভালো। একবার থানায় গেলে একটা সম্মানিত ব্যক্তির মানহানির সীমা থাকে না। পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। নিধি চৌধুরী জোর গলায় বললেন, বাবা তার সারা জীবনে মানুষকে জ্বালাতন করেছেন, আজ মরে গিয়েও সবাইকে বিপদে ফেলে গেছে, যেটা আসলেই দুঃখজনক ব্যাপার। সফিকের স্ত্রী বারবার কল দিচ্ছেন। সফিক কল রিসিভ করে বলল, আমাদের অফিসার এমডি স্যার খুন হয়েছে, আজ আসা সম্ভব না। সফিকের স্ত্রীর ভালো নাম ফারজানা। ফারজানা চেঁচিয়েছে বলল, সব সময় তোমার ঝামেলা কেন থাকে বুঝতে পারছি না। আমি পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। সফিক কিছু বলল না। লাশ নিয়ে পুলিশ চলে গেছে। দুজন রেখে গেছে আমজাদ চৌধুরীকে রুম পাহারা দেওয়ার জন্য। গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে তদন্ত করতে। বিশিষ্ট শিল্পপতি আমজাদ চৌধুরী অফিসে নিজের রুমে খুন হয়েছে, সুতরাং সুষ্ঠু তদন্তের দরকার আছে। সফিক নিজের রুমে এসে চোখ বন্ধ করে রইল। রূপা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। সে ভিতরে আসতে সাহস পাচ্ছে না। একটু পরে সফিক তাকে ডাক দিল। রূপা দরজা খুলে দাঁড়াতেই সফিক বলল, এক কাপ চা দিতে বলো। সন্ধ্যাবেলা অফিস থেকে বের সফিক সরাসরি তার বড় বোনের বাসায় গেল। অফিসে মোটামুটি ভালো অবস্থান তার ছিল, কিন্তু সে কখনো গাড়ি চড়তে পারে না, মানে প্রাইভেট কারে চড়তে সে অভ্যস্ত নয়। নিজের বাইক নিয়ে সারা শহরের মধ্যে তার চলাচল। তাছাড়া গাড়ি ব্যবহার করার আরেকটা বিরক্তিকর কারণ হচ্ছে যানজট। সেই দিক দিয়ে বাইক অনেক ভালো। সফিকের বাবাও মেয়ের বাসায় থাকে। সফিকের কাছে ছিলেন, কিন্তু সফিকের বোনের অনুরোধে তিনি মেয়ের বাসায় থাকতে বাধ্য হয়েছেন। যখন জানতে পারেন সফিকের স্ত্রী বাসা থেকে চলে গেছে, তখনই নিজের কাছে বাবাকে নিয়ে আসে। সফিককে সবসময় আসতে বললেও সে এখানে আসতে চায় না। ড্রয়িং রুমে বসেই আকলিমা বলল, তোদের অফিসের মালিক খুন হয়ে গেছে তাই না? কিভাবে কি হলো? জানি না আপা, আমি অফিস থেকে বের হয়ে উকিলের কাছে যাচ্ছিলাম, তখন খবর শুনে ছুটে যাই আবার। ফারজানা শেষ পর্যন্ত তোকে ডিভোর্স দিবেই তাই না? হ্যাঁ, সেদিন শপিং মলে দেখা হয়েছিল আমার সঙ্গে। হাসি খুশি মুখে জিজ্ঞেস করলো কেমন আছি। তারপর অনেক কথা হলো। আমি একসময় তাকে বললাম সবকিছু ঠিক করে নাও, সে কিছু বলে নাই, কথা এড়িয়ে ব্যস্ততা দেখিয়ে চলে গেছে। বাবা কোথায়? বাইরে গেছে। সন্ধ্যার পরে সে হাঁটতে বের হয়, রাত 9টার দিকে বাসায় আসে।
এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কি সমস্যা হবে, বরং আরও ভালো লাগে বেশি। ফাহিমি তো সারাক্ষণ নানার সঙ্গে থাকে। ফাহিম আকলিমার একমাত্র ছেলে। আকলিমা বলল, তুইও এখানে চলে আয়। ফারজানা যেহেতু কর থাকবে না, তখন একা একা খাবি কি? সফিক হাসল। আপা, আমার খাবারের চিন্তা করতে হবে না, তুমি বাবার খেয়াল রেখো। টাকা পয়সার দরকার হলে আমাকে বলো। তোর কি শরীর খারাপ? আমি আজ উঠি আপা। সে কি, রাতে খেয়ে তারপর যাবি? বাবা আসুক, বাবার সঙ্গে দেখা করে যা। বাসায় তো কাজ নেই, তাই না? সফিক চুপচাপ বসে রইল। রাতে তার দুলাভাই এসে তার সঙ্গে বসে আমজাদ চৌধুরীর মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করতে লাগল। শফিকের বাবা এসে সেই আলোচনায় অংশ নিলেন। সকল আলোচনা শেষ করে খাবার খেয়ে শফিক যখন বাসা থেকে বের হয়, তখন রাত 1টা। আমজাদ চৌধুরীর মৃত্যুর 15 দিন পেরিয়েছে। অফিসের সামনে বিশাল ব্যানারে শোক প্রকাশ করার চিত্র ঝুলছে। আমজাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত। নিধি এখন তার বাবার অফিসে বসেন। সপ্তাহখানিক ধরে তিনি সবকিছু দেখাশোনা করেন। বাবার মৃত্যুর অস্বাভাবিক ঘটনা সে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। পুলিশের তদন্তের দরকারে সে শুধু বলেছে, আমার কোনো অভিযোগ নেই। শফিকের চাকরি চলে গেছে। 4 দিন আগে নিধি ম্যানেজারকে ডাকেন। তার সঙ্গে আরও 2 জন ছিল। নিধি ম্যানেজারকে বলেন, অফিসে সবার কাজকর্ম মোটামুটি দেখলাম। শফিক সাহেবের তো কোনো কাজ নেই, তাকে রেখে আমাদের লাভ কি? আপনার বাবা তাকে খুব পছন্দ করতেন।